বাজাজ ফাইন্যান্সের নাম শোনেননি এমন মানুষ ভারতে খুঁজে পাওয়া মুশকিল। আর্থিক জগতে এক কথায় যাকে বলে এক দানব। কিন্তু এই যে চোখ ধাঁধানো সাফল্যের গল্প, এর পেছনে কি কোনো ঝুঁকির মেঘও জমছে? চলুন আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই গল্পটাই খুঁজে বের করার চেষ্টা করি। চলুন প্রথমেই একটা বিশাল সংখ্যা দিয়ে শুরু করা যাক। 10 কোটি ভাবা যায়? এটা কিন্তু শুধু একটা নাম্বার নয়, এটা হলো বাজাজ ফাইন্যান্সের গ্রাহকের সংখ্যা। মানে ভারতের অন্যতম বড় আর প্রভাবশালী ঋণদাতা হিসেবে তাদের পৌঁছনোটা যে ঠিক কতটা গভীরে, এই একটা সংখ্যাই তা বলে দেয়। তো প্রশ্ন হলো, এই কোম্পানিটা আসলে কি, যা বাজারে এতটা প্রভাবশালী হয়ে উঠল? আচ্ছা, বাজাজ ফাইন্যান্স হলো একটা প্রথম সারির এনবিএফসি, মানে নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানি। সোজা কথায় বলতে গেলে এরা ব্যাংকের মতোই টাকা পয়সার লেনদেন বা লোন দেওয়ার মতো কাজ করে, কিন্তু এদের কাছে চিরাচরিত ব্যাংকের লাইসেন্সটা নেই। কনজিউমার লোন বলুন বা ওয়েলথ ম্যানেজমেন্ট, এদের কাজের পরিধি কিন্তু বিশাল। আর এদের কাজের পরিধি যে কতটা বড়, সেটা ভাবলে অবাক হতে হয়। শুধু বড় বড় শহরেই কিন্তু এদের কারবার সীমাবদ্ধ নয়। ভারতের গ্রামগঞ্জেও এদের ডিজিটাল এবং ফিজিক্যাল দুইভাবেই উপস্থিতি রয়েছে। এর মানেটা কি দাঁড়ায়? দেশের একটা বিরাট অংশের মানুষের কাছে আর্থিক পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষমতা রাখে এই কোম্পানিটা। এবার আসা যাক সাম্প্রতিক পারফরমেন্সের দিকে, বিশেষ করে অর্থবর্ষ ২৬-এর প্রথম কোয়ার্টারের রেজাল্টটা দেখা যাক। আর এখান থেকেই কিন্তু গল্পটা আসল মোড় নেয়। সবার আগে চোখ রাখা যাক লাভের অঙ্কের দিকে। কোম্পানিটার প্রফিট আফটার ট্যাক্স মানে পিএটি হয়েছে ৪,৭৬৫ কোটি টাকা। এটা গত বছরের চেয়ে ২২% বেশি। ভাবুন একবার, এত বড় একটা কোম্পানির জন্য এটা কিন্তু একটা অসাধারণ গ্রোথ। এরপর দেখুন এদের অ্যাসেটস আন্ডার ম্যানেজমেন্ট বা সংক্ষেপে AUM, মানে কোম্পানিটা মোট কত টাকার লোন বা ইনভেস্টমেন্ট ম্যানেজ করছে। সেই অঙ্কটাও ২৫% বেড়ে প্রায় ৪.৪১ লক্ষ কোটি টাকায় পৌঁছে গেছে। বোঝাই যাচ্ছে এদের ব্যবসার সাইজটা ঠিক কতটা বড়। আর এই সব কিছুর পেছনে আসল কারণটা কি? অবশ্যই গ্রাহক সংখ্যা। সেটাও কিন্তু ২১% বেড়ে ১০,৬০,০০,০০০ ছাড়িয়ে গেছে। তার মানে লাভ, ব্যবসার পরিধি আর গ্রাহক, এই তিনটে দিকেই একটা অবিশ্বাস্য বৃদ্ধি দেখা গেছে। কিন্তু এখানেই তো আসল টুইস্ট। এত দারুণ সব নম্বর, এত ভালো রেজাল্ট, অথচ এই ফলাফল ঘোষণার পরেই কোম্পানির শেয়ারের দাম প্রায় ৬% পড়ে গেল। তাহলে প্রশ্নটা হলো, এমনটা কেন হলো? বাজারের এই নেগেটিভ রিয়াকশনের পেছনের কারণটা কি? চলুন এবার একটু গভীরে গিয়ে সেই কারণগুলো খোঁজা যাক, যা বিনিয়োগকারীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। তো বিনিয়োগকারীরা ঠিক কী নিয়ে চিন্তিত? আসল ব্যাপারটা হলো এদের গ্রস নন পারফর্মিং অ্যাসেট, মানে সোজা কথায় যাকে বলে খারাপ ঋণ বা অনাদায়ী ঋণ। এই হারটা 0.86% থেকে বেড়ে 1.03% হয়ে গেছে। এখন শুনতে হয়তো এটা খুব সামান্য মনে হতে পারে, তাই না? কিন্তু ভাবুন, যখন আপনার লক্ষ কোটি টাকার একটা লোন বুক থাকে, তখন এই সামান্য বৃদ্ধি মানেও কিন্তু কয়েকশো কোটি টাকার ঝুঁকি বেড়ে যাওয়া। আর এই ঝুঁকিটা যখন বেড়েছে, তখন কোম্পানিকেও তো ব্যবস্থা নিতে হবে। ঠিক তাই করেছে তারা। এই সম্ভাব্য ক্ষতির মোকাবেলা করার জন্য যে টাকাটা আলাদা করে রাখতে হয়, যাকে বলে প্রভিশন, সেটাও কোম্পানি ২৬% বাড়িয়ে ২,১২০ কোটি টাকা করেছে। ফলে কি হলো? কোম্পানির অ্যাসেট কোয়ালিটির এই অবনতিটাই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এলো। আর তাদের যে দুর্দান্ত লাভ হয়েছিল, সেই খবরটা এর নিচে একরকম চাপাই পড়ে গেল। তাহলে এখন আমরা দুটো ভিন্ন চিত্র দেখতে পাচ্ছি, তাই না? একদিকে কোম্পানির অসাধারণ পারফরম্যান্স আর অন্যদিকে মার্কেটের টেনশন। চলুন এবার শেয়ারের দামের দিক থেকে ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করা যাক। টেকনিক্যাল চার্টগুলো যখন দেখছি, মানে যেগুলো শেয়ারের দামের ওঠানামার ধরনটা বিশ্লেষণ করে, তখন একটা বেশ বিভ্রান্তিকর ছবি উঠে আসছে। কিছু ইন্ডিকেটর বলছে শেয়ার কেনা যেতে পারে, আবার কিছু ইন্ডিকেটর বিক্রির সিগন্যাল দিচ্ছে। মানে শর্ট টার্মে শেয়ারটা ঠিক কোন দিকে যাবে, সেটা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। ফান্ডামেন্টাল দিক থেকে দেখলে এখানে একটা ক্লাসিক দোটানা চলছে। দেখুন, কোম্পানির পারফরম্যান্স কিন্তু অসাধারণ। এর রিটার্ন অন ইকুইটি বা আরওই প্রায় 18 থেকে 20%, মানে বিনিয়োগকারীদের টাকা থেকে কোম্পানিটা দারুণ লাভ তৈরি করছে। কিন্তু অন্যদিকে শেয়ারের দামটাও বেশ চড়া, যা এর P/E রেশিও দেখলেই বোঝা যায়। এর মানে হলো বিনিয়োগকারীরা এর ভবিষ্যৎ নিয়ে এতটাই পজিটিভ যে তারা কোনো ছোটখাটো ভুলের জন্য কোম্পানিকে ছাড় দিতে রাজি নন। তো এই যে এতগুলো ভালো মন্দ দিক উঠে এলো, সব মিলিয়ে তাহলে চূড়ান্ত সিদ্ধান্তটা কি হওয়া উচিত? এখানে পুরো ব্যাপারটা নির্ভর করছে বিনিয়োগের সময়সীমার ওপর। মানে সময় অনুযায়ী দুটো আলাদা স্ট্র্যাটেজি নেওয়া যেতে পারে।
যারা শর্ট টার্ম মানে কয়েক সপ্তাহ বা মাসের জন্য ভাবছেন তাদের জন্য পরামর্শ হল একটু সতর্ক থাকুন, অপেক্ষা করুন। কারণ এখন মার্কেটের সেন্টিমেন্ট খুব একটা ভালো নয়, আর টেকনিক্যাল ইন্ডিকেটরগুলো কোনো পরিষ্কার সিগন্যাল দিচ্ছে না। তাই একটা স্পষ্ট ব্রেকআউটের জন্য অপেক্ষা করাই ভালো। কিন্তু যারা লম্বা সময়ের জন্য, ধরুন 6 মাস থেকে 2 বছরের জন্য বিনিয়োগের কথা ভাবছেন, তাদের জন্য ছবিটা কিন্তু বেশ পজিটিভ। কোম্পানির ব্যবসার ভিত খুব মজবুত, গ্রোথও দারুণ। তাই দীর্ঘমেয়াদে ধীরে ধীরে শেয়ার জমানোর কথা ভাবা যেতেই পারে, তবে অবশ্যই লোনের ট্রেন্ডের দিকে নজর রেখে। শেষ পর্যন্ত একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, বাজাজ ফাইন্যান্সের ভবিষ্যৎ কোন গল্পটা বলবে? তাদের এই অবিশ্বাস্য গ্রোথের গল্প, নাকি তাদের লোন বুকের মধ্যে লুকিয়ে থাকা ঝুঁকির গল্প? সময়ই এর উত্তর দেবে।